নমস্কার। রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হয়ে ভ্লাদিমির পুতিন মানে আমেরিকার আর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন। পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন, ন্যাটো এবং আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনার কথা দিকে ইঙ্গিত করলেন। সেটা বড় খবর নয়, কারণ এইরকম ইঙ্গিত তিনি অনেকবার দিয়েছেন এবং এতে বোঝা যায় যে তার মাথার মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বড় একটা ভূমিকা পালন করছে, বড় জায়গা অকিপাই করে রয়েছে এবং তিনি যে সেই রকম কোনো গুপ্ত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সেটা মোটামুটিভাবে বুঝতে পারা যায়। সারা পৃথিবীবাসী সে সম্বন্ধে অবগত এবং এ নিয়ে আতঙ্কিত রয়েছে যে হয়তো পুতিনই শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে দেবেন যে কোনো সময় পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়ে। কিন্তু এর চেয়েও বড় যে কথাটা সেটা আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে। সেটা হলো, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিকই হয়ে যায়, যেটা পুতিন বারবার বলছেন, বোঝাতে চাইছেন, সেটা যদি ঠিকই হয়ে যায়, তাহলে আরব দুনিয়া কার পক্ষে থাকবে? আরব দুনিয়া কি আমেরিকা সমেত ন্যাটোর পক্ষে থাকবে, না রাশিয়ার পক্ষে থাকবে, না চীনের পক্ষে থাকবে, না আলাদা কোনো ফ্রন্ট খুলবে, না নিরপেক্ষ হয়ে ঘরে বসে থাকবে? অন্যদিকে ভারত রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে, আবার আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে, অর্থাৎ এই পার্টির সঙ্গে তার বন্ধুত্ব, ওই পার্টির সঙ্গে তার বন্ধুত্ব, সেই ভারত কার পক্ষে যাবে? এরপরে আরেকটা কোশ্চেন হলো, আমাদের প্রতিবেশী যে ছোট্ট দেশ বাংলাদেশ, যে বাংলাদেশের বন্ধুত্ব ভারতের সঙ্গে রয়েছে, রাশিয়ার সঙ্গে রয়েছে, চীনের সঙ্গেও রয়েছে, আমেরিকার সঙ্গেও রয়েছে, সে বাংলাদেশের মতো ছোট দেশগুলো কি করবে? তারা কার পক্ষে যাবে? না নিরপেক্ষ থাকবে, না ভারতের ওপর নির্ভর হয়ে থাকবে? এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে যখন হামাস ইসরায়েল যুদ্ধ চলছে, যখন এই যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, ন্যাটোর অন্তর্ভুক্ত বেশ কিছু দেশ ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, তখন হামাসের নেতাদেরকে কিন্তু একাধিকবার রাশিয়া ডেকে নিয়ে তাদের সঙ্গে বৈঠক করেছে। সারা পৃথিবী মোটামুটি অনুমান করতে পারে যে রাশিয়া হামাসের পেছনে, ইরানের পেছনে রয়েছে, হেজবুল্লাদের পেছনে রয়েছে, হুতিদের পেছনে রয়েছে। সারা দুনিয়া অনুভব করতে পারে এটা। তার কোনো ডিরেক্ট প্রমাণ নেই, এটাও ঠিক। এই অবস্থাতে এই যুদ্ধের কি হবে? এই যুদ্ধ কি এইরকমভাবেই চলতে থাকবে, না সেই ক্ষেত্রে দুপক্ষ দুই দিকে হয়ে যাবে? ইসরায়েল আমেরিকার পক্ষে হয়ে যাবে সরাসরি, আর হামাস এবং ফিলিস্তিনিরা রাশিয়া চীনের পক্ষে হয়ে যাবে, সেরকম কিছু হবে কি? এই প্রশ্ন উঠছে। তারপরে প্রশ্ন উঠছে যে চীন কি করবে? চীন কি নিরপেক্ষ থাকবে, না একা ফাইট করবে, না রাশিয়ার সঙ্গে মিলে ফাইট করবে, না অন্য কোনো একটা বড় ব্লক তৈরি করবে? কি ভূমিকা চীনের হবে? এই প্রশ্নগুলো কেন উঠছে? কারণ রাশিয়ার রাষ্ট্রপতি বলেছেন যে ইউক্রেনের সঙ্গে তার যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের মধ্যে আপনার ন্যাটোর সেনারা রয়েছে, অর্থাৎ ইউক্রেনের মাটিতে ন্যাটোর সেনা রয়েছে এবং তার প্রমাণ পাওয়া গেছে। সেখানে ফ্রেঞ্চ ভাষায় কথা বলার লোক পাওয়া গেছে, ইংরেজি ভাষায় কথা বলার লোক পাওয়া গেছে। তার মানে ন্যাটোর সৈন্যরা সেখানে রয়েছে, ন্যাটোর বিভিন্ন দেশের সৈন্যরা রয়েছে। এবং গত মাসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন তিনিও ইঙ্গিত করেছিলেন যে ন্যাটোর বাহিনী আপনার ইউক্রেনের মাটিতে মাটিতে যুদ্ধ করতে পারে, তার সম্ভাবনার কথা বলেছেন। এই সব কিছুকে একত্রিত করে উল্লেখ করেই কিন্তু এই ভ্লাদিমির পুতিন বলেছেন যে এই রকম যদি হয়, তাহলে ন্যাটোর সঙ্গে যদি সরাসরি যুদ্ধ হয়, এটা তৃতীয় বিশ্বযুদ্ধে লেগে যাবে। এবং তিনি এটাকে উড়িয়ে দিচ্ছেন না। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেরকম কোনো লড়াইয়ের সম্ভাবনা আছে কি ন্যাটোর সঙ্গে রাশিয়ার? তিনি বলেছেন যে আধুনিক পৃথিবীতে সব কিছুই সম্ভব, অর্থাৎ তিনি তা অস্বীকার করেননি। তার মানে বোঝা যায় এমনিতেই তো রাশিয়া তার যে পারমাণবিক অস্ত্রশস্ত্র সেগুলোকে অ্যাক্টিভ করে রেখেছে। এমনিতেই রাশিয়া পারমাণবিক তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে মহাকাশ পর্যন্ত নিয়ে যাচ্ছে বলে আমেরিকাই বলেছে। এমনিতে রাশিয়া বহুতবার তার পারমাণবিক বোমা বিস্ফোরণের ইঙ্গিত দিয়ে দিয়েছে, সেটা ইউক্রেনের মধ্যে হোক, সেটা পৃথিবীর অন্য কোথাও হোক। তো পুতিন এমনিতে বয়স্ক লোক, পুতিন তেজি ঘোড়া, এটা সারা পৃথিবী জানে যে বয়স বেশি হলেও পুতিন কিন্তু দুর্বল ব্যক্তি না। তো সেই পুতিন শেষ পর্যন্ত কি তার জীবদ্দশার শেষ পর্বে এসে
পৃথিবীকে এমন একটা পরিস্থিতিতে ঠেলে দেবেন যাতে শুধু ধ্বংসলীলাই হবে তা না, পৃথিবীর যে এই যে দেশগুলো বললাম আমি, এক তো হলো আরব দুনিয়া, যে আরব দুনিয়া আর মধ্যে আপনার আমেরিকার বন্ধু দেশও রয়েছে, সৌদি আরব, তারপর কুয়েত, কাতার ইত্যাদি অনেকগুলি দেশ রয়েছে যারা সৌদি আরবের সঙ্গে আর আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে। আবার আপনার তুরস্কর মতন দেশও রয়েছে আমেরিকার, এবং নেটোর সদস্য তুরস্ক। তো এই যে দেশগুলো রয়েছে, আবার ইরান প্রচণ্ড কট্টর, সে আমেরিকা বিরোধী, নেটো বিরোধী, সে আবার রাশিয়ার বন্ধু, চীনের বন্ধু। এই যে দেশগুলো, এই দেশগুলোর তখন ভূমিকা কি হবে? তারা কি সবাই তখন কি আবার না পরিস্থিতির সুযোগ নিয়ে আরব ইসরায়েল যুদ্ধ লেগে যাবে, নাকি পরিস্থিতি তাদেরকে খণ্ড বিখণ্ড করে দেবে, যে তারা নিজেদের মধ্যে যুদ্ধ লেগে যাবে? কেউ আমেরিকার সাপোর্ট নিয়ে যুদ্ধ করবে, কেউ রাশিয়ার সাপোর্ট নিয়ে যুদ্ধ করবে। দেখা যাবে যে ইরান এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধ লেগে গেলো, দেখা গেল যে তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধ লেগে গেলো। এরকম নিজেরাই তখন যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। কি হবে সেক্ষেত্রে? না, আবার তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা পক্ষে চলে যাবে, সে আমেরিকা হোক অথবা রাশিয়া হোক, সে কোনো একটি পক্ষে গিয়ে তখন তার প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করবে। কি করবে? আর ভারতের জন্য যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যেটা আমি অনেক মানুষের মুখে শুনি, এই প্রশ্নটা হলো যে ভারত তো রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু এবং রাশিয়াকে একদম ন্যাচারাল বন্ধু বলে, কোনো সন্দেহ নাই রাশিয়া সমস্ত সুখে দুঃখে ভারতের পাশে দাঁড়ায়। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এই মুহূর্তে দারুণ, মানে এই মুহূর্তে কি, মানে স্বাধীনতার পর থেকে ম্যাক্সিমাম টাইমই আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো, যদিও তার মধ্যে তেতো থাকে, মিষ্টি থাকে, টক থাকে, ঝাল থাকে, সব কিছুই থাকে। তো এই অবস্থাতে আমেরিকাকে ছেড়ে রাশিয়ার পক্ষে অ্যাবসলিউটলি চলে যাওয়া ভারতের পক্ষে কঠিন হবে, আবার রাশিয়াকে ছেড়ে আমেরিকার পক্ষে যাওয়া কঠিন হবে। সেক্ষেত্রে ভারত কি করবে? সেক্ষেত্রে চীন যেহেতু ভারতের সঙ্গে শত্রুভাবাপন্ন, চীন যদি ভারতের ওপরে আক্রমণ করে বসে, সেক্ষেত্রে রাশিয়ার সাহায্য নেবে না আমেরিকার সাহায্য নেবে, না উভয়ের সাহায্য নেবে, না কারো সাহায্য ছাড়া লড়াই করবে? ভারত সেক্ষেত্রে নিরপেক্ষ থাকবে না কোনো একটি পক্ষে থাকবে? এটাও একটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্নটাই সবচেয়ে বড় প্রশ্নের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে। তো এই অবস্থাতে মানে পুতিন যেহেতু বারবারই বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ, পারমাণবিক যুদ্ধ ইত্যাদি ইত্যাদি কথা, এবং নেটোর সঙ্গে তার সম্পর্ক যেহেতু দিন দিন খারাপ হচ্ছে, এবং নেটোর সৈন্যরা ইউক্রেনের মাটিতে রয়েছে বলে তিনি বলছেনও, তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবী একটা বড় ধরনের পরিস্থিতির, ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, এবং সেই পরিস্থিতি হয়তো আগামী দিনে কয়েক বছরের মধ্যে, কয়েক বছরে কি, আমি তো বলি যে কোনো সময় লেগে গেলেও কিন্তু অবাক হওয়ার মতন কোনো কারণ থাকবে না। কারণ মানে কোনো ঘটনা ঘটার আগে পর্যন্ত বোঝা যায় না যে ঘটনা যে ঘটতে পারে, ঘটে গেলে পরে অনেক মানুষ অবাক হয়ে যায়। অনেকে ভাবেন, যারা ন্যাচারাল ওয়েতে যারা চিন্তা ভাবনা করেন, তারা মনে করেন যে হ্যাঁ এটা স্বাভাবিক, পৃথিবীতে সব কিছুই স্বাভাবিক। এবং পুতিন নিজেও বলেছেন যে বর্তমান আধুনিক যুগে এই নেটো বনাম রাশিয়া যুদ্ধ স্বাভাবিক। আর তিনি এটা বলেছেন, নেটো বনাম রাশিয়া যুদ্ধ মানেই সেটা এক পা দূরে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে। কারণ আমেরিকার যত বন্ধু দেশ তারাও ঝাঁপিয়ে পড়বে, রাশিয়ার যত বন্ধু দেশ তারাও ঝাঁপিয়ে পড়বে। আবার শুধু তা না, এই সুযোগে অপেক্ষাকৃত শক্তিশালী দেশগুলো তার পাশের ছোট ছোট অপেক্ষাকৃত দুর্বল দেশগুলোর জায়গা দখল করার জন্য সেখানে ছোট ছোট যুদ্ধ লাগিয়ে দেবে। ফলে সারা পৃথিবীময় যুদ্ধ ছড়িয়ে পড়বে, সারা পৃথিবী তখন যুদ্ধ খেলায় মেতে উঠবে। উন্মাদের মতন একটা পরিস্থিতি তৈরি হবে, উন্মাদের মতন যে যাকে পারবে, যেদিকে পারবে সেদিকে শুধু অস্ত্র ছুটতে থাকবে, সন্দেহ করে পারমাণবিক বৈবিক বোমা ফাটাতে থাকবে। ফলে দিকে দিকে ধ্বংসলীলা চলবে। এই পরিস্থিতির সম্ভাবনার দিকেই কি রাশিয়ার নতুন করে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া, মানে নতুন করে বলতে তিনি আবারও নির্বাচিত হয়েছেন গতকালকে, তো ভ্লাদিমির পুতিন সেদিকেই কি ইঙ্গিত করছেন? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, নমস্কার।